জনপ্রিয় আধুনিক কবি জীবনানন্দ দাশ তার রূপসী বাংলার এক স্থানে লিখেছিলেন, যার রূপ জন্মে জন্মে কাঁদায়েছে আমি তারে খুঁজিব সেথায়। একেবারে রূপাহত কবির কান্নার ভাষা শিল্পের যে নিদর্শন তা হলো কবি জীবনানন্দ দাশের হায়চিল কবিতাটি। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু এই বিশেষ কবিতা হায়চিল। তোমরা যারা কলেজ বা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো, বাংলা বিষয় নিয়ে পড়ছো এবং কবি জীবনানন্দ দাশের এই হায়চিল কবিতাটি তোমাদের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত আছে, তারা সকলে এবং যারা নেট স্লেটের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই হায়চিল কবিতাটা একটা মাত্র স্তবকের মধ্যে শেষ হয়ে গেছে, খুব ছোট্ট একটা কবিতা, কিন্তু তা হলেও এই কবিতার যে বক্তব্য বিষয়, যে ভীষণ অনুভূতি, সেটা কিন্তু কবি জীবনানন্দ দাশের আর 5টা কবিতার থেকে কোনো অংশে কম নয়। আমরা হায়চিল কবিতার বিষয়বস্তুতে অবশ্যই যাব। তার আগে যেটুকু না বললেই নয়, 1899 খ্রিস্টাব্দে পূর্ব বাংলার বরিশালে কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছিলেন এবং বহু কবিতা তিনি রচনা করেছেন। তার কবিতার মধ্যে যেমন নিসর্গপ্রীতি আছে, তার কবিতায় যেমন প্রকৃতির বিভিন্ন জীব জন্তু গাছপালা সমস্ত কিছু বারে বারে উঠে এসেছে, সেই সঙ্গে আমরা এই কবির বহু কবিতায় দেখেছি যে শহর কলকাতার ভয়াবহ জীবন বা শহর কলকাতার যে মানুষের বিবেকহীন মনুষ্যত্বহীন জীবন, তার প্রতি কবির ভীষণ দরদি একটা মনোভাব। যাই হোক, কবি বুদ্ধদেব বসু এই কবি জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলেছিলেন। সেই নির্জনতম কবি জীবনানন্দ দাশ সত্যিই নির্জনতম কিনা সে নিয়ে প্রচুর মতভেদ আছে, আমরা সেই আলোচনায়ও আজকে যাব না। আমাদের এই যে হায়চিল কবিতাটি আজকে আমরা আলোচনা করতে এসেছি, এই কবিতায় আমরা দেখছি যে কবিতার মূল বিষয়কে কেন্দ্র করে রয়েছে একটি চিল। কবি জীবনানন্দ দাশের বহু কবিতায় আমরা প্রকৃতির বিভিন্ন প্রাণী, ছোট ছোট বিভিন্ন পাখি, তাদের বারে বারে উঠে আসতে দেখেছি। সে চড়ুই, শালিক এরকম ছোট ছোট প্রাণী হতে পারে, মাছরাঙা হতে পারে, কিন্তু বিভিন্ন রকম প্রাণীকে আমরা বিভিন্ন রকমভাবে তার কবিতায় বারে বারে ঘুরে আসতে দেখেছি। কিন্তু সে সঙ্গে এটাও বলবো যে এই যে বিভিন্ন প্রাণী প্রকৃতির মধ্যে আছে, বিভিন্ন পাখি, সেগুলোর নাম নিয়ে বা সেগুলোকে তার কবিতায় স্থান দিয়ে কবি যে শুধুমাত্র তার প্রকৃতি প্রেমকে বজায় রেখেছেন বা প্রকৃতি প্রেমের জন্য তাদেরকে তার কবিতায় নিয়ে এসেছেন তা কিন্তু নয়। আমরা কবি জীবনানন্দ দাশের বহু কবিতায় এই ছোট বড় প্রাণীগুলির মধ্যে তার বিশেষ কোনো মনোভাবকে ব্যক্ত করতে দেখেছি এবং তার বিশেষ কোনো তত্ত্ব এই নামগুলোর মধ্যে দিয়ে, মানে প্রাণী বা বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে সেই তত্ত্বের কথা যেন কবি ফুটিয়ে তুলতে চেয়েছেন সেই বিশেষ নামগুলোর মধ্যে দিয়ে। আমাদের আজকের যে কবিতা হায়চিল, সেই কবিতার কেন্দ্রবিন্দুতে একটা চিল রয়েছে। আমরা চিল শব্দটা শুনলেই মনে করি যে একটা হিংস্র, লোভী, নোংরা জাতের একটা প্রাণী, যাকে মানুষের ভালোবাসার প্রাণী একেবারেই নয়, পাখি একেবারেই নয়। কিন্তু এই চিলের যে যন্ত্রণা, তার কান্নার মধ্যে দিয়ে এই কবিতার মধ্যেকার যে বেদনা ফুটে উঠেছে তা কিন্তু সমগ্র পাঠক সমাজকে একেবারে বেদনার্ত করে তোলে। সমগ্র কবিতাটা পড়লে পাঠকের মন বেদনার্ত হয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই হায়চিল কবিতাটি প্রথম 1342 বঙ্গাব্দে কবিতা নামক পত্রিকায় কবি প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে আমরা দেখেছি 1944 খ্রিস্টাব্দে মহাপৃথিবী কাব্যগ্রন্থের মধ্যে এই হায়চিল কবিতাটা স্থান পেয়েছে। হায়চিল কবিতাটা একটা মাত্র স্তবকে 8টা পংক্তিতে রচিত হয়েছে। সমগ্র কবিতাটা পড়লে তোমরা অনায়াসেই বুঝতে পারবে, যারা বাংলা বিষয় নিয়ে পড়ছো তারা তো অবশ্যই বুঝতে পারবে যে অক্ষরবৃত্ত ছন্দ এই কবিতার ছন্দ। যাই হোক, আমরা একেবারে কবিতায় চলে যাব। এই কবিতার মধ্যে কবি যে চিলের কথা বলেছে, সেই চিল এক মেঘলা দুপুরে যেন কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে। এই চিল তার কবিতার মধ্যে এক বিরহী প্রেমিকের রূপ নিয়েছে। সেই যেন কালিদাসের বিরহী যক্ষের কথা আমরা পড়েছিলাম তার মেঘদূত কবিতায়, মেঘদূত কাব্যগ্রন্থে। সেই মেঘদূত কাব্যগ্রন্থের যে বিরহ যন্ত্রণা, সেই যন্ত্রণাই যেন আমরা এই চিলের কান্নার মধ্যে দেখতে পাই।
এই চিল শুধুমাত্র যে চিল হয়ে দেখা দিয়েছে তা কিন্তু নয়, তার কান্নার মধ্যে দিয়ে যে বিরহী সত্তার প্রকাশ আমরা দেখতে পাই, তার মধ্যে দিয়ে সেই নির্জনতার যে কবি, যে দুঃখী কবি, সেই কবির বেদনার্থ এক মনের পরিচয় যেন আমরা দেখতে পেয়েছি এই চিলের মধ্যে। কবিতার শুরুতেই কবি বলছেন, হায় চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। কবি যেন কোনো এক চিলকে মেঘলা দুপুরবেলা ধানসিঁড়ি নদীটির পাশে পাশে ক্রন্দনরত অবস্থায় দেখতে পাচ্ছেন, এবং সেই চিলের কান্না কবি মনের বেদনাকে বিশেষভাবে উৎসারিত করছে। কবির মনে যে দুঃখ জেগে উঠছে, ঠিক সেই কারণেই কবি তার সেই চিলকে, মানে যে চিল তার সোনালি ডানায় কোনো আনন্দ নেই, কোনো উল্লাস নেই, আছে কেবল কান্না ঝরে পড়া, সেই চিলকে দেখে কবি দুঃখে একেবারে বেদনার্ত হয়ে বলছেন, তুমি আর ঘুরো নাকো উড়ে 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 এই ধানসিঁড়ি নদীটির পাশে। আচ্ছা, এক্ষেত্রে আর একটা কথা বলে রাখবো, তোমরা যারা আমার আবার আসিব ফিরে কবিতাটি এক্সপ্লেনেশন ভিডিও দেখেছ, সেখানে ধানসিঁড়ি কবিতার উল্লেখ ছিল, এবং সেখানে আমি বলেছিলাম ধানসিঁড়ি আসামের কোনো একটা নদী, সম্ভবত কবি কল্পনার রাজ্যে বিচরণ করেন বলেই সেই ধানসিঁড়ি নদীকে তার কাজ মানে কবিতায় ব্যবহার করেছেন। এরপরে আমি দেখেছি বহু আমার কমেন্টস এসছে আমার ভিডিওতে, যারা বলেছে, তাদের কাছ থেকে আমি জানতে পেরেছি, পরবর্তীকালে আমি ভালোভাবে দেখেওছি সার্চ করে, যে সত্যি কথাটা তাদের একেবারেই সত্যি, যে ধানসিঁড়ি নদীটা কিন্তু বাংলাদেশে একসময় এর অস্তিত্ব ছিল, আজকে সেই নদীটা শুকিয়ে গেছে। আর আমরা আগেই বলেছি যে কবি জীবনানন্দ দাশ বরিশালে জন্মগ্রহণ করেছিলেন, পূর্ব বাংলার, কাজে সেই ধানসিঁড়ি নদীকে স্মরণ করেই কবির এই কবিতা, এটা আমরা মনে করতেই পারি। আর আজকে আমি সেই ভুল সংশোধনও করে নিচ্ছি, ধানসিঁড়ি কবিতা আসামে অবশ্যই আছে, একথা সত্য, কিন্তু কবি জীবনানন্দ দাশ সম্ভবত সেই পূর্ব বাংলার ধানসিঁড়ি নদীর কথাকে স্মরণে রেখেই এই কবিতা রচনা করেছেন, বা আবার আসিব ফিরে কবিতায় যে ধানসিঁড়ির উল্লেখ, সেটাও হয়তো সেই নদীকে কেন্দ্র করেই কবি রচনা করেছিলেন। যাই হোক, তারপর কবি বলছেন, তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। কবি এর আগেও আমরা দেখেছি যে বনলতা সেন কবিতায় কবি বলেছেন যে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। কাজে এই ধরনের উপমার ব্যবহার কবি জীবনানন্দ দাশের কবিতায় বারে বারে ঘুরে ফিরে এসেছে, এবং এই ধরনের উপমার জন্যই কিন্তু কবি জীবনানন্দ দাশের এই ধরনের কবিতাগুলো পাঠকের কাছে খুব ভীষণ প্রিয় হয়ে ওঠে। কবিতাগুলোর একটা বিশেষ অনুভূতি পাঠকের মনে জেগে ওঠে। এই যে কবিতাটা হায় চিল, অনেকেই বলেছেন যে, বহু সমালোচক বলেছেন যে এই হায় চিল কবিতাটা এলিয়টসের ও কার্লিউ বলে যে কবিতা তিনি রচনা করেছেন, ও কার্লিউয়ের যে বেদনা সেখানে, তার সাথে প্রচুর মিল আছে। এ কথাটা সকলেই কিন্তু মেনে নিয়েছে যে সেটা সত্যি, যে কার্লিউয়ের যে বেদনা সেটা এখানে আছে, ঠিক কথা, অনেকটা ওরকম করেই যেন কবি রচনা করেছেন। কিন্তু তবু কবি জীবনানন্দ দাশের হায় চিল কবির মধ্যে দিয়ে যে বেদনা ফুটে উঠছে, সেটা কিন্তু কবিকে সম্পূর্ণ মৌলিকতা দান করেছে। কখনোই আমরা বলতে পারি না যে সম্পূর্ণ অনুবাদ করেছেন কবি তার এলিয়টসের ওই কবিতাটাকে, একেবারেই কিন্তু না। হ্যাঁ, হতে পারে সেই কবিতার অনুপ্রেরণা নিয়ে কবি এই কবিতা রচনা করেছেন, সেটা হতেই পারে। কবি কোন মনোভাব নিয়ে কবিতা লিখেছেন তা আমরা বলতে পারি না, কিন্তু কবির যে নিজের ভাব, যে মনের ভাবকে বেদনা যে মনের বেদনাকে তিনি উল্লেখ করেছেন চিলের কান্নার মধ্যে দিয়ে, এবং যে উপমা ব্যবহার করেছেন তিনি, তা কিন্তু পাঠক চিত্তে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে, এবং পাঠকের নরম দুটো চোখ কিন্তু একেবারে জলে ভিজিয়ে দেওয়ার মতো জায়গায় থাকে যদি এই কবিতাকে একেবারে ভেতর থেকে উপলব্ধি করা যায়। কবি বলছেন, তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। ওই চিলের কান্নার সাথে সাথে কবির মনেও এক বেদনা জেগে উঠছে, তার প্রেমিকার জন্য বেদনা। কোন প্রেমিকা? যার বেতের ফলের মতো চোখটা কবির মনে পড়ছে, কিন্তু সে চোখ এখন ম্লান। কেন ম্লান? কারণ সেটা স্মৃতির অতলে চলে যাচ্ছে। সেই নারী যে কবির জীবনে আসতে পারতো হয়তো, কিন্তু আসেনি,
এই জন্যই আসতে পারতো বললাম, কারণ যার জন্য কবি কিন্তু পরবর্তীকালে ব্যথা অনুভব করছেন, বেদনা অনুভব করছেন, কাজেই সেই নারীর প্রতি কবির যে একটা বিশেষ ভালোবাসা অনুভূতি ছিল সেটা আমরা অনায়াসে অনুভব করতে পারি। আর এই চিল যেন একেবারে প্রেমিক, বিরোহী প্রেমিকের একটা অবদান হয়ে এসেছে, এখানে একটা উদাহরণ হয়ে এসেছে, এবং সে কবির সাথে যেন একাত্ম হয়ে উঠছে। মানে কবি যে চিলের কথা বলেছেন, সেই চিলের সাথে কবির নিজস্ব অনুভূতি যেন একেবারে মিলে মিশে একাকার হয়ে গেছে কবিতায়। তারপরে লাইনে কবি কি বলছেন, পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো, কোথাও কিন্তু কবি উল্লেখ করলেন না তার প্রেয়সী সুন্দরী কন্যা ছিলেন, কিন্তু কবি বললেন পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো। আমরা জানি রূপকথার যে রাজকন্যা আমাদের মনে স্থান পেয়েছে সেই ছোটবেলা থেকে, সেই রাজকন্যা কিন্তু একেবারে এলোকেশী সুন্দরী কন্যা, যার গায়ের রং দুধে আলতার মতো, যার একেবারে পা পর্যন্ত লম্বা চুল, যার রূপের কোনো তুলনা হয় না। আর এই রাঙা শব্দটার মধ্যে দিয়েই কিন্তু কবির অনেকটা বলা হয়ে যায় কথা, যে না বলা কথা, যে তার যে প্রেমিকা, যার যন্ত্রণায় আজ তিনি বিরোহী, সেই প্রেমিকা যে সুন্দরী ছিলেন সেটা শুধুমাত্র রাঙা রাজকন্যা শব্দের মধ্যে দিয়েই কিন্তু আমাদের সামনে একেবারে প্রকট হয়ে ওঠে। তারপর কবি বলছেন, আবার তাহারে কেন ডেকে আনা। অর্থাৎ ওই চিলের কাছে কবি বলছেন যে তুমি কেন এভাবে কেঁদে কেঁদে ঘুরছ। সেই যে কন্যা তার রূপ নিয়ে সে কাছে এসেছিল, আবার তার রূপ নিয়ে সে চলে গেছে, সে প্রত্যাখ্যান করেছে কবিকে, তার প্রেমিককে, সেই বিষয়টা কবির মনে একটা ভালোবাসার স্থান সে করে গেছে। কবি সেই জায়গাটা বেদনার্ত করে রেখেছেন, তার কবির মনের মধ্যে বেদনার একটা জায়গা, ভালোবাসার যে জায়গা, কবির যে বেদনার্ত মন, সেটা কবি আর খুঁড়ে জাগাতে চাইছেন না। কবিতায় চিলকে বলছেন কেন আবার এসব মনে করা, কি দরকার ছিল, এরকম একটা বিষয়। কে হয় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। কবি যেন একেবারে নির্মম স্বীকারোক্তি রাখছেন, এ জগতে কে আছে যে হৃদয় খুঁড়ে নিজের বেদনাটাকে আবার উজাড় করে সকলের সামনে তুলে ধরতে ভালোবাসবে, কেউ হয়তো চায় না। কিন্তু এই কথার মধ্য দিয়ে সত্য যে কবির হৃদয় বেদনার্ত, একেবারে রক্ত ঝরছে কবির সেই বুকে। কার জন্য? তার সেই রূপবতী প্রেয়সীর জন্য, যে রূপ নিয়ে একদিন কবির কাছে এসেছিল, প্রত্যাখ্যান করে একদিন চলে গেছে। এরপর কি বলছেন কবি, হায় চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো নাকো ধানসিঁড়ি নদীটির পাশে। আমরা জানি বর্ষা মানেই যেন একটা বিরহ প্রেমের ঋতু। এই বর্ষা যত বড় সুখী মানুষ হোক, যত বেশি একেবারে জগৎ আলো করা অংশে সে বসবাস করুক, বর্ষাকাল বা বর্ষার একেবারে মেঘলা দিন কোথাও যেন কোনো একটা মন খারাপের সময় হয়ে ওঠে প্রত্যেক মানুষের কাছে। বিশেষ করে যারা একটু সাহিত্য জগতের মানুষ বা একটু শিল্পী গোছের মানুষ, তাদের কাছে বিশেষ করে এই দিনটা, এই বর্ষার মেঘলা দিন দুপুর যেন একটা বেদনার হয়ে ওঠে। দেখবে কেমন একটা মন খারাপ করা, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, যেন বসে থাকি ওই জানলার দিকে তাকিয়ে, এরকম একটা অনুভূতি কাজ করে, সে যত সুখী মানুষই হোক না কেন। কবি জীবনানন্দ দাশ কিন্তু এখানে সে কথাকেই প্রশ্রয় দিয়েছেন। কবি বলছেন, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো নাকো ধানসিঁড়ি নদীটির পাশে। যে চিল একেবারে আকাশের উচ্চে অবস্থান করে, যার লোভ, যার হিংস্রতা মানুষের মনের মধ্যে সবসময় একেবারে ছবি হয়ে দেখা দেয়, সেই চিল আজ মেঘলা দুপুরে কান্না ভেজা অবস্থায় তার সোনালি ডানায় কান্নাকে সাক্ষী করে ধানসিঁড়ি নদীর পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে। কবি যেন ওই চিলের হয়ে সেই বেদনা অনুভব করতে পারছেন, নিজের বেদনাকে অনুভব করছেন, নিজের প্রেয়সীর কথা মনে করছেন, এবং তাই সেই চিলের সাথে সমব্যথী হয়ে পড়েছেন, এবং চিলকে যেন তিনি নিজের মনের সাথেই একটা সান্ত্বনা দিচ্ছেন, তুমি আর কেঁদো না। এই যে বেদনার কথা, এই যে দুঃখের কথা, সেগুলো বারবার তুলে এনে কি হবে, এটা তো একটা জায়গা করে রয়েছে আমাদের মনের মধ্যে, থাক না, একে আর খুঁড়ে জাগিয়ে কী লাভ, এরম একটা কথা যেন কবি বলতে চাইছেন। এই ছোট্ট কবিতার মধ্যে আরও বিশেষ কিছু ঘনঘটা কবি বলে যাননি। শুধুমাত্র যে কথাটা আছে সেটা হচ্ছে বিরোহী প্রেমিক
এক বিরোহী প্রেমিক যে কিনা চিল হয়ে প্রতীকী হিসাবে কবিতায় উপস্থিত হয়েছে। আমরা অনায়াসেই ধরে নিতে পারি যে কবির বেদনার্ত মন, কবির বিরোহী সত্তা চিলের রূপের মধ্যে দিয়ে এখানে প্রত্যক্ষ হয়ে উঠছে। আর সেই বিরোহী সত্তার যে বেদনা, সেই বেদনাই যেন এই কবিতার মূল বিষয়বস্তু। হতে পারে কবিতা ছোট, হতে পারে কবিতার মধ্যে মাত্র 8টা পংক্তি আছে, কিন্তু যে বিশেষ গভীর বেদনা আছে সেটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার নয়। যে বর্ষা প্রেমিকের ঋতু, যে বর্ষায় প্রেম নিবেদন করার ঋতু, সেই বর্ষায় বিরোহী কবি প্রেম নিবেদন করার বদলে সেই প্রত্যাখ্যাত হয়ে, প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে সেই প্রেমিকাকে স্মরণ করে আর চাইছেন না বেদনা খুঁড়ে জ্বালাতে। এই হচ্ছে আমাদের হাইচিল কবিতার বিষয়বস্তু। সংক্ষিপ্ত কবিতা হলেও খুব গভীর, একেবারে মর্মে স্থান করে নেয়। তাহলে চলো আমরা আজকের মতো আমাদের এই ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।